নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। 2024-এর লোকসভা ভোটে উঠল সবুজ ঝড়। ইতিমধ্যেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। অশান্তি রুখতে সতর্ক পুলিশ প্রশাসন। ভোটের ফল সদ্য বেরিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করলো। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট সমীর মিস্ত্রির বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা। কাঠগড়ায় তৃণমূল। খিয়াদহের খুদিরাবাদ এলাকার ঘটনা, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি পার্টিটা করার অপরাধে পোলিং এজেন্ট ছিলাম। আমার বাড়ি তার জন্য আমার 2-1 বার থ্রেটও করেছে। কমল অধিকারী প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে এসে বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে। ভোট পরবর্তী অশান্তি। পাত্রসার ব্লকের নারায়ণপুরে ভাঙা হলো বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি নেতা তমাল কান্তি গুইয়ের বাড়িতে ইট বৃষ্টি। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতার বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায় 10:40 নাগাদ। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলে বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা। অভিযোগ ভিত্তিহীন, দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়। ওদেরই নিজেদেরই জয়ের আনন্দে ওরা নিজেদের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর মধ্যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল, তারই বহিঃপ্রকাশ। ফের উত্তপ্ত ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকায় বোমাবাজি। ভাঙচুর হয় ঘরবাড়ি। গৃহকর্ত্রীর অভিযোগ, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারপরেও তার বাড়ির সামনে পরপর 4টি বোমাবাজিতে আতঙ্ক এলাকায়। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডে বলেন, অর্জুন সিং ভয় পেয়েছেন। আউশ গ্রামের 2 নম্বর ব্লকের এড়াল গ্রামে জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। তৃণমূলের অভিযোগ, সন্ত্রাস করার জন্য বোমা রেখেছে বিজেপি কর্মীরা। নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরী। ভাঙচুর সিপিএম এর পোলিং এজেন্ট প্রসূন পালিতের গাড়ি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তার অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মী বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন। তারই প্রতিবাদ করায় ফল ঘোষণার রাতেই হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। কলকাতা টিভি। তৃণমূল কংগ্রেসকে সাফল্য দিল লক্ষ্মীর ভান্ডার। জেতা আসন খোয়ালো বিজেপি। বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতেই ভরসা রেখেছেন। কার্যত ধুয়ে মুছে সাফ 2 হেভিওয়েট কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক। কেন এই হার হলো? হারের কারণ বিশ্লেষণ করল বিজেপি। নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার সবুজ ঝড়ে উড়ে গেলেন বাংলার 2 কেন্দ্রীয় মন্ত্রী। কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। কিন্তু কেন এই হার? কারণ বিশ্লেষণে বিজেপি। ভোটের আগে জনসংযোগ, জনসভা কোনো কিছুই নিশীথকে দিল্লিমুখী করতে পারল না। দলের আশা ছিল বিপুল ভোটে জয়ী হবেন এই হেভিওয়েট প্রার্থী। কিন্তু মঙ্গলবার বদলে গেল ছবি। তার প্রাপ্ত ভোট 7,49,125। 39,250 ভোটে তাকে হারালেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হারের কারণ কি জনসংযোগহীনতা, নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি অনুন্নয়ন? সাধারণ ভোটাররা অবশ্য বলছেন গত 5 বছরে নিশীথ প্রামাণিকের দেখা পাননি তারা। উন্নয়ন তো দূরস্থ, কোনো সমস্যাতেই পাশে পাওয়া যায়নি তাকে। তবে দলের একাংশের মতে নিশীথের হারের পিছনে দলীয় অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে। বিজেপির তুলনায় তৃণমূল এবার বেশি ঐক্যবদ্ধ ছিল। তাছাড়া 100 দিনের কাজ এবং আবাসের বরাদ্দ টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সব মিলিয়েই নিশীথের বিরুদ্ধে ভোট পড়েছে বলেই মনে করা হচ্ছে। উন্নয়নের নিরিখে তৃণমূলের জয়, তারই প্রতিফলন ভোট বাক্সে, দাবি তৃণমূলের। মানুষের রায় মেনে নিয়ে খামতি পূরণের চেষ্টায় গেরুয়া শিবির। অন্যদিকে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেন বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 33,000 ভোটে জয়ী হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটের আগে থেকেই বাঁকুড়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল সুভাষ সরকারের জন্য। দলের নিচতলার কর্মী সমর্থকদের একাংশের তাঁর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিজেপির পার্টি অফিসে সুভাষ সরকারকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের কর্মী সমর্থকদের একাংশ। তারপরেও বাঁকুড়া থেকে ফের একবার প্রার্থী করা হয় সুভাষ সরকারকে। কিন্তু শেষ পর্যন্ত এ যাত্রায় ইভিএম ও ভাগ্য কোনোটাই সঙ্গ দিল না সুভাষ সরকারের। কিন্তু কেন এই হার?
স্থানীয়দের দাবি এই 5 বছরে সাংসদের টিকি মেলেনি। জেলার সমস্যা দূরীকরণ তো দূরস্থ, সামান্য সাহায্যতেও মেলেনি সাংসদের হাত। অনেকে ব্যঙ্গ করে বলছেন এই 5 বছরের সাংসদ জেলার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন দিল্লির বিমান যাত্রাকে। তৃণমূল নেতৃত্বের দাবি রাজ্য সরকারের একাধিক উন্নয়ন এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার অরূপ চক্রবর্তীকে দেখিয়েছে জেতার রাস্তা। আর বিজেপির গোষ্ঠী কোন্দল তো অন্যতম বড় কারণ হারের। বিজেপির 2 মন্ত্রী হেরেছেন দলীয় কোন্দলে, এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সঙ্গে তাদের সংযোগ না থাকার কারণ। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কলকাতা টিভি। বিজেপির অমৃতা রায়কে হারিয়ে কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ওদের চিতায় আমরা তুলবই। জয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মহুয়ার। গত বছর ডিসেম্বরে ঘুষকাণ্ডে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেদিনে মহুয়া বলেছিলেন 30 বছর নালা নর্দমায় পড়ে থাকবো, কিন্তু ওদের চিতা আমিই তুলব। প্রশ্ন ঘুষকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সংসদের অল ইন্ডিয়া দাঁড়িয়ে সেদিনই বলেছিলেন শেষ দেখে ছাড়ব। আজ তা বাস্তবে রূপ পেল। লড়াইটা শুরু থেকে সহজ ছিল না। মঙ্গলবার গণনার শুরুর দিকে বেশ কিছু রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। তবে বেলা যত গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান তত বেড়েছে। দিনের শেষে এই কেন্দ্রে বাজিমাত করলেন মহুয়া মৈত্রই। বুঝিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি। কেন্দ্রে ক্ষমতাসীন দলের নীতি আদর্শের সঙ্গে লড়াই ছিল তার। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব ব্যালটে দিলেন তিনি। রাজপরিবারের আবেগ বা মোদি শাহের ডেলি প্যাসেঞ্জারের সত্ত্বেও শেষ রক্ষা হলো না। তবে এই রায় মানুষের রায় বলে দাবি পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। লড়াইটা বোধহয় এবার একটু কঠিন ছিল। একদিকে সংসদ থেকে বিতাড়িত করে দেওয়ার মর্যাদা ফেরানো, অন্যদিকে মোদি থেকে শাহের লাগাতার প্রচারকে ডিফেন্ড করা। তাই জেতার পরেই ফের মহুয়া মৈত্রের হুঙ্কার, চিতা আমি তুলবই। নদিয়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শুভেন্দু সুকান্তকে কি এবার নাম না করে কটাক্ষ করলেন দিলীপ? দিলীপের সাম্প্রতিক মন্তব্য জড়িয়ে উঠে এলো জল্পনা। 2021-এর পর রাজ্যে দলের উন্নতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। উঠে এলো রাজনীতিতে কাটিবাজির তত্ত্ব। দেখুন। ব্যর্থতার খতিয়ান তুলে ধরে এবার কি তবে বিদ্রোহী দিলীপ ঘোষ? রাজনীতির মঞ্চে স্পষ্ট বক্তা হিসেবে সুনাম বা বদনাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ভোটের ফল বেরোনোর ঠিক পরের দিনই হারের কাটাছেঁড়া করলেন দিলীপ ঘোষ। নাম না করে রাজ্যের শীর্ষ নেতাদের কি তিনি বিতলেন? 2021-এ গ্রোথ আটকে গিয়েছে। রাজনীতিতে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও সরব দিলীপ। তার দাবি চক্রান্ত এবং কাঠিবাজি দলীয় রাজনীতির অঙ্গ। তারপরেও যথেষ্ট পরিশ্রম করে সফলতা আসেনি বলে জানিয়েছেন দিলীপ। দিলীপের কাঠিবাজি তত্ত্ব। দিলীপের হারের এই বিশ্লেষণকেই সমর্থন করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপির হারের দায় শুভেন্দুরই, মত তার। দিলীপকে জেতা আসন থেকে সরানোই বিজেপির শ্যামও গেল কুলও গেল বলে দাবি অরূপের। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়। শুভেন্দু সুকান্ত জুটির পারফরমেন্স নিয়ে প্রশ্ন ভুরি ভুরি। দলের কর্মী সমর্থকদের সেই প্রশ্নই এবার সামনে তুলে দিলেন দিলীপ। জল্পনা চলছে। কলকাতা টিভি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুরে মাটি আঁকড়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদ। অবশেষে জয় পেলেন কীর্তি। হারলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষের কাছে। এবং জয়ের পর কর্মী সমর্থকদের সঙ্গে অসুস্থ স্ত্রী পুনম আজাদকে নিয়ে সেলিব্রেশনে মাতলেন কীর্তি আজাদ। জেতার পর এটাই তার প্রথম। ভোটের ময়দানে লড়ছেন স্বামী। অসুস্থতার জন্য হুইল চেয়ারে যাতায়াত করেন কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। তবে কীর্তি নির্বাচনী লড়াইয়ে শুরু থেকেই ছিলেন তিনি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ভোটে হারিয়ে জয়ের আনন্দে মাতলেন কীর্তি। সঙ্গে ছিলেন পুনম আজাদও। বিপুল ভোটে জয়ের পর কীর্তিকে নিয়ে আনন্দে মাতোয়ারা হলেন দলের কর্মীরাও। চোখ ধাঁধানো আলোর রোশনায়ে হলো জয়ের সেলিব্রেশন। বাজলো ব্যান্ড, জ্বলল হরেক কিসিমের আতশবাজি। ভোটে জয়ের পর কীর্তির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা। ये काली माँ ऊपर है और पश्चिम बंगाल में अपनी महिषासुर मर्दनी ममता दीदी। अगर एनडीए के जो सहायक लोग हैं बीजेपी के, उनको थोड़ा भी दिमाग होगा और जेल जाने का मन नहीं होगा गलत केस में, झूठे केस में, तो चंद्रबाबू नायडू जी और नीतीश कुमार जी
अगर सही ढंग से ठंडे ढंग से सोचेंगे तो उनको वहाँ करके इंडिया का समर्थन करना चाहिए और एक सरकार बनानी चाहिए जो सभी को बराबर से लेकर आगे चले। তার স্বামী যখন 22 গজে লড়াই করতেন তখনও সর্বক্ষণ পাশে থাকতেন পুনম। একসময় রাজনীতির মঞ্চে কীর্তির সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি। এখনো দুর্গাপুরেই ছিলেন তিনি। পুনমের মুখে শোনা গেল বিজেপির ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের বৃত্তান্ত। एक पत्नी जैसे डरती है, अब भी डरती है। मैंने इनको मना किया, सबको बच्चों को। इन्होंने क्या किया, ठंडे ग्लास के पानी में मुझे नींद की गोली खिला दी। हम सो गया, ये प्रेस कॉन्फ्रेंस कर दी। इतना ही पनीर रुके, अगले दिन पार्लियामेंट में भी उसकी तो ये है उसका। उसके बाद से मन टूट सा गया, लगाव बहुत था, मन टूट सा गया। और दीदी में हमारी ব্যক্তিগত সম্বন্ধ রয়েছে। ভোটে হারার পর বিজেপি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়নি কীর্তির। খেলোয়াড় সুলভ মানসিকতায় সেই সাক্ষাৎ আশা করেছিলেন তৃণমূল প্রার্থী। তবে পরাজয়ের পর দিলীপের টিকিট দেখা পাননি তিনি। তার জন্য খেদের অন্ত নেই কীর্তির। তবে তাতে স্ত্রী বা বাকি সঙ্গী সাথীদের নিয়ে কেক কেটে জয়ের উদযাপনে বিন্দুমাত্র খামতি পড়েনি। দুর্গাপুর থেকে সঞ্জীব সুঁয়ের রিপোর্ট, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কখনো তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, কখনো তার গাড়ি আটকে দেওয়া হয়েছে। তাতে হলোটা কি? সবকিছুকে উপচে চতুর্থবার বীরভূমের সাংসদ হলেন শতাব্দী রায়। বীরভূমের ঘাসফুলের জঙ্গলে মুখ লুকিয়েছে পদ্ম। বিরাট ব্যবধানে জয়ের পর বুধবার তারাপীঠের মন্দিরে পুজো দিলেন তিনি এবং ভোটে জিতে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তিহার জেলে দেখা করার কথা বললেন। দেখুন। ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তবে সেসব বিক্ষোভকে খুব একটা গুরুত্ব না দিয়েই প্রচার সেরেছেন শতাব্দী। তার ফলও পেয়েছেন হাতে নাতে। গতবারের তুলনায় ভোট সংখ্যা বাড়িয়ে বীরভূমের মাটি থেকে চতুর্থবার সংসদে পা রাখতে চলেছেন শতাব্দী। মঙ্গলবার ভোটের জয়ের পর বুধবার তারাপীঠের মন্দিরে পুজো দিলেন শতাব্দী। সঙ্গে ছিলেন স্বামী এবং জেলা তৃণমূলের কর্মী সমর্থকরা। বীরভূমের ভোটে এবার শোনা যায়নি অনুব্রত মণ্ডলের চরম বা গুড় বাতাসার তত্ত্ব। গরু পাচার কাণ্ডে প্রথমে আসানসোল ও পরে তিহারের সংশোধনাগারে বন্দী অনুব্রত। দল চালাচ্ছে তৃণমূল সুপ্রিমো ঠিক করে দেওয়া কোর কমিটি। শতাব্দীকে ভোটে জেতাতে দলের নিচু স্তরের কর্মীরা যেভাবে লড়ে গেছেন, জয়ের পর তাদের কথা শোনা গেল শতাব্দীর মুখে। তারাপীঠে পুজো দেওয়ার পর সারা দিনই উৎসবের মেজাজে থাকার কথা জানালেন শতাব্দী। সেই উৎসব শুরুও হয়ে গেছে জেলা জুড়ে। সকাল থেকেই সবুজ আবির মেখে সেলিব্রেশনে মাতলেন তৃণমূলের নেতা কর্মীরা। বীরভূমের শিউরি 18 নম্বর ওয়ার্ডে বেরোলো বিজয় মিছিল। অনুব্রত মণ্ডলে ভরসা রেখে তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরায়নি তৃণমূল শিবির, বরং অনুব্রতহীন বীরভূমকে বিশেষ নজরে রেখেছেন স্বয়ং সুপ্রিমো। দলনেত্রীর নির্দেশেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন নিচুতলার কর্মীরা। তার সঙ্গে যুক্ত হয়েছে শতাব্দী রায়ের এতদিনের বীরভূমবাসের ব্যক্তিগত কারিশমা, আর তাতেই সবুজ আবিরে মাতোয়ারা বীরভূম। কলকাতা টিভি। হামলার পাল্টা হামলা, এই তো গল্প। এই গল্পে এবার নতুন মোড়। মধ্য এবং দক্ষিণ গাজায় পরপর দুবার বিমান হামলা চালালো ইসরায়েল। দেখুন। মঙ্গলবার মধ্য এবং দক্ষিণ গাজায় পরপর দুবার বিমান হামলা চালায় ইসরায়েল। প্রথম হামলার ফলে কমপক্ষে 19 জনের নিহত হওয়ার খবর উঠে আসে। ইহুদি রাষ্ট্র প্যালেস্তাইনের ছিটমহলে চলে হামলা। গত 7 অক্টোবর থেকে চলছে হামলা, যে হামলার রেস চলছে এখনো। আমেরিকা, কাতার, মিশর সহ একাধিক দেশ ইসরায়েল এবং হামাসকে যুদ্ধবিরতির কথা বললেও কেউ যুদ্ধবিরতির পথে হাঁটবে না বলেই অনড়। দ্বিতীয় হামলার ফলে কমপক্ষে 17 জন নিহত হয়েছে বলে খবর। উল্লেখযোগ্য যে গাজায় যখন দ্বিতীয় বিমান হামলা চলে তখন রাফাতে চলছিল ত্রাণ বিতরণ। এই হামলার ফলে 2 জন পুলিশ কর্মী সহ একজন প্যালেস্তাইনের চিকিৎসক নিহত হয়েছে বলে খবর। অর্থাৎ দিনের পর দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। কোনোভাবেই থামতে নারাজ ইসরায়েল। যুদ্ধবিরতির ক্ষেত্রে নির্বাক হামাসও। এখন দেখার ইসরায়েলের এই বিমান হামলার পাল্টা যুদ্ধের পথে হাঁটবে কি হামাস। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।